এখানে শুনলাম 21 তারিখে নির্বাচন। সত্যি কথা, কারা নির্বাচন করতেছে, কারা প্রার্থী, অনেক আওয়ামী লীগের লোকরা জিজ্ঞেস করলো সে বলতে পারবে না কারা কারা নির্বাচন করতেছে। এই হলো দেশের নির্বাচনের অবস্থা। যে তালিকাটা ভারত বাংলাদেশকে দিয়েছে 1971 সালে, এদেশের অস্ত্র সবকিছু লুটে নিয়েছে। আর এই ভারতের লাল বাচ্চা যে দিয়েছে, ভারতের মুক্তিযোদ্ধা তালিকা আমরা যেটা পেয়েছি, এই 30 লাখ শহীদের তুলনায় এই মুক্তিযোদ্ধা তালিকাটা আদৌ সঠিক কিনা। কত টাকা এই নির্বাচন উপলক্ষে গচ্চা যাবে, এটা আমি বিজ্ঞ আলোচক বিশেষ করে আমার মেজর আফসারি স্যারের কাছে আমি জানতে চাই যে এই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের দেশ ও জাতি কত টাকা গচ্চা দেবে, মানে টাকাটা অর্থ ব্যয় নষ্ট হবে। আসলে যে আজকে আপনারা যে এজেন্ডা নিচ্ছেন নির্বাচন নিয়ে কথা, 2014 থেকে নির্বাচন রুগ্ন হইতে হইতে 2024-এর 7 জানুয়ারি নির্বাচন মারা গেল, মৃত্যু হয়ে গেল। আমাদের গণতন্ত্র হত্যা এবং নির্বাচন মৃত্যু। আর এখন যেগুলা হচ্ছে সেটা হচ্ছে জানাজা। তো জানাজাটা হচ্ছে পরজে টেফায়া কিছু লোক গেলে এটা সবার থেকে, গ্রামের সবার থেকে এটা আদায় হয়ে যায়। তো এই জন্য ওইটা মনে করে মানুষ আসলে ভোট দিতে যায় না। আপনি যে বললেন কোন সিজনে নির্বাচন দিলে মানুষ ভোট কেন্দ্রে যাবে, আমি মাহমুদ ভাইকে প্রশ্ন রাখি, মাহমুদ ভাই আর আমরা একে এলাকার মানুষ। এখন দেশে কিন্তু ধান কাটাও তেমন একটা নাই, আর মরিচও নয়। আগে কিন্তু মানুষ কৃষি নির্ভর একটা দেশ ছিল, তখন এগুলা করে খাইতো, এবং তার থাকা সত্ত্বেও মানুষ সময় বের করে নির্বাচন দিতে গেছে। এখন আসলে নির্বাচন হচ্ছে না, নির্বাচনে জানাজা হচ্ছে। তো জানাজাটা পরে যে ক্যাপায়া, এটা কিছু লোক গেলেই এটা মানুষ সবার থেকে, সমাজের সবাই থেকে আদায় হয়ে যায়। মানুষ যখন বুঝতো যে আমার একটা ভোটে একজন প্রতিনিধি নির্বাচিত হবে, তখন দল বেঁধে মানুষ নির্বাচনে যাইতো। আমি আবার আমার আফসারি স্যারকে আমার একটা উদাত্ত আহ্বান জানাবো, আফসারি স্যার শুনতে পাচ্ছে কিনা। আমি জানি আফসারি স্যার একটা দলের জন্য কাজ করতেছে। আসলে আফসারি স্যার আপনার কাছে আমি একটা আহ্বান জানাবো, আমরা এই রেজিম সরকারকে উৎখাত করার পর আমরা যার যার মতামত প্রকাশ করব। আসুন আমরা সবাই মিলে আগে রেজিম সরকার থেকে দেশটাকে উদ্ধার করি, গণতন্ত্র উদ্ধার করি, নির্বাচনটাকে জীবিত করি, তারপর আমরা সবাই সবার মতামত প্রকাশ করব, আমরা সবাই সবার কথা তুলে ধরবো। এখন আমাদের মূল একটা কাজ যে এই সরকারটাকে, রেজিম সরকারটাকে, এই মাফিয়া হাসিনাকে কিভাবে উৎখাত করা যায়, সেটা হলো তো আমাদের প্রথম এজেন্ডা। তা আসলে কথা বলে ফেলছি, আপনারা অনেক বিজ্ঞ লোক। মাহমুদ ভাই আপনাকে সালাম, দেশে আসলে আসবেন, আপনাকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। হাসিনা আপা আপনাকেও ধন্যবাদ, অনেকদিন পর আসলাম। আসলে কথা এগুলো, নির্বাচন বলতে দেশে কিছু নাই। আপনি অবাক হবেন হাসিনা আপা, একটা মিনিট নিচ্ছি। আমার এখানে শুনলাম 21 তারিখে নির্বাচন। সত্যি কথা, কারা নির্বাচন করতেছে, কারা প্রার্থী, অনেক আওয়ামী লীগের লোকরা জিজ্ঞেস করলো সে বলতে পারবে না কারা কারা নির্বাচন করতেছে। এই হলো দেশের নির্বাচনের অবস্থা। আমি যদি প্রার্থী না জানি আমি কাকে ভোট দিতে যাব? বর্তমান নির্বাচন কমিশনের কথা বলতেছে, ওনারা কি বুঝতে পারে না জনগণ ভোট দিতে আসে না, কেন আসে না? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের কবে হুঁশ ফিরে আসবে? জনগণ ওনাদেরকে পছন্দ করে না, ভোট দিতে আসে না, এরা কবে ওনাদের হুঁশ ফিরে আসবে? গণতন্ত্র কি আমাদের প্রয়োজন না? আমাদের যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শুধু বিএনপির দায়িত্ব হবে কেন? আমাদের দেশে যত বিজ্ঞ আলোচক আছে, আপনারা আছেন এখানে, এবং যত রাজনীতিবিদ আছে, তাদের কি যাদের জায়গা থেকে, যে যাদের নিজ নিজ জায়গা থেকে কি দায়িত্ব পালন করা উচিত নয়? ব্যারিস্টার সুমনের বদৌলতে এমপিদের অনেক কিচ্ছা কাহিনী আমরা শুনতেছি। তাহলে একজন এমপি বাৎসরিক কত টাকা বরাদ্দ পায় এবং ওই এলাকার মধ্যে এমপি কত টাকা খরচ করে, এটা জানার অধিকার কি জনগণের নাই? প্রধানমন্ত্রী কি ওনাদের থেকে হিসাব নেন? শেষের উত্তরটা আমি কিন্তু চাই হাসিনা আপা তাদের কাছ থেকে। আজকে আমি আলোচকদের কাছ থেকে জানতে চাই, প্রথমত আমার প্রশ্ন, এই দেশের মালিক কে? কোন কি জনগণ নাকি কোন দেশের রাজনীতিবিদেরা, ক্ষমতাসীনরা? প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন, এসব কি হচ্ছে? দেখেন আজকে ভারত, দেখেন আমাদের বর্ডার সীমানা বাইরে তারা আসতেছে, অথচ আমরা যেতে পারতেছি না, অথচ আমাদের প্রাণ দিতে হচ্ছে। আজকে ঘটনা দেখেন বিমান বাহিনীতে, আজকে অঝরে একটা প্রাণ গেল। আমি তার পরিবারের সকলের কাছে আমি মর্মাহত, তার আত্মার মাগফিরাতে আমি কামনা করি। আজকে এসব আমাদের কি দেখতে হচ্ছে? তাহলে আজকে তদারকি কে করবে? আমাদের দেশে যে তদারকি প্রশাসনের দিক দিয়ে দেন, তাদের তো দায়িত্ব। তাহলে তারা কি করতেছে? এইসব প্রশ্নের লাস্ট প্রশ্ন আমি উত্তর চাই যে এদেশের মালিক কে? লাস্ট আমি এটা জানি। আজকে যে ভোট হচ্ছে,
ভোট তো ঠিকই হচ্ছে, যারা ভোট দেওয়া ঠিকই দিচ্ছে। এর কারণ হচ্ছে, আমি এই আলোচকদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে এখন যারা ভোট দিচ্ছে সরকারি অনুগত লোকেরাই ভোট দিচ্ছে, তারা কারা? আপনারা তো মুক্তিযুদ্ধের সময় এই দেশকে স্বাধীনতার জন্য আপনাদের ভূমিকা মানে অগ্রগণ্য, আপনারাই দেশ স্বাধীন করেছেন। তো আমাদের দেশে যে 30 লাখ শহীদ আমরা বলি, এই 30 লাখ শহীদ আছে, আমরা প্রত্যেকটা বক্তব্যে আমরা 30 লাখ শহীদের কথা শুনি, কিন্তু বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা তালিকা আছে, যে তালিকাটা ভারত বাংলাদেশকে দিয়েছে 1971 সালে, এদেশের অস্ত্র সবকিছু লুটে নিয়েছে। আর এই ভারতের লাল বাচ্চাদের যে দিয়েছে, ভারতের মুক্তিযোদ্ধা তালিকা আমরা যেটা পেয়েছি, এই 30 লাখ শহীদের তুলনায় এই মুক্তিযোদ্ধা তালিকাটা আদৌ সঠিক কিনা? আজকে বিগত 2009 সাল থেকে এই মুক্তিযোদ্ধা তালিকার নামে যেভাবে দেশে হরিলুট চলছে, আজকে যদি 30 লাখ শহীদ সত্য হয়, মানে 30 লাখ শহীদের পক্ষ থেকে বঙ্গবন্ধু 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন। আর আপা কাইন্ডলি আমার প্রশ্নটা ক্লিয়ার বুঝলে তাহলে আমি উত্তরটা পাবো, এক মিনিট কাইন্ডলি প্লিজ। 30 লাখ শহীদের মধ্যে 7 জনকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছেন, আর কাউকে কিন্তু বঙ্গবন্ধু খেতাব দেননি, সবাইকে সাধারণ শহীদ ঘোষণা করেছেন। আর পুরো জাতিকে তিনি 669 জনকে বীরুত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক খেতাব দিয়েছেন, আর সাধারণ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু কাউকে খেতাব দেন নাই। তাহলে এই যে ভারতের যে লাল বার্তা, এই যে মুক্তিযোদ্ধা তালিকা, এটা কারা নিয়ে আসছে? আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মুক্তিযোদ্ধা তালিকা কিভাবে আসলো? ভারতের মুক্তিযোদ্ধা তালিকা আমাদের দেশে আসবে কেন? আমরা কেন ভারতের মুক্তিযোদ্ধা তালিকা মানবো? 30 লাখ শহীদের চেয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা কম হবে কেন? শহীদের সংখ্যা যদি 30 লাখ সঠিক হয়, মুক্তিযোদ্ধার সংখ্যা অবশ্যই বেশি হবে। 10 জন যদি মারামারি করতে যায়, 8 জনই যদি মারা যায়, 10 জনই তো যোদ্ধা। অথচ আমাদের দেশে 30 লাখ শহীদ, মুক্তিযোদ্ধা কম। অনেক ধন্যবাদ, এই ভারতের অসংখ্য মুক্তিযোদ্ধা, ধন্যবাদ। আমার মনে হয় বুঝতে পেরেছেন আপা আপনার আপা শেষ কথা শেষ আপা, মুক্তিযোদ্ধার তালিকাটা ভারতের মুক্তিযোদ্ধার তালিকা কিনা, প্রকৃত তালিকা মুক্তিযোদ্ধার সংখ্যা কোনটি? আর এই আজকে প্রত্যেক ভোট কেন্দ্রের আশপাশে সরকার এই মুক্তিযোদ্ধা ভাতার নামে এক শ্রেণী গোষ্ঠী পালতেছে, যাদের প্রত্যেক থানায় থানায় কমপ্লেক্স তৈরি করেছে, তাদের ভাতার নামে ক্যাডার পুষতেছে, আর তারাই আজকে ভোট দিচ্ছে। আজকে ভোটার সংখ্যা ওরাই আজকে প্রত্যেক ভোট কেন্দ্রের আশপাশে ওই পরিবারের সদস্যরাই আজকে চাকরি পাচ্ছে, তারাই আজকে বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে সুবিধা নিচ্ছে, আর তাদের কারণে ভোট হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা কোনটি? ভারতের মুক্তিযোদ্ধা তালিকা নাকি না ওটা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা তালিকা? মাহমুদ ভাই, এই যে খেলার মাঠেও তো মানে আপনার দুই পাশে 11 জন করে 22 জন লাগে। এখন দেখা গেছে আপনাকে এক সাইডে এবার আমরা 11 জন পাইছেন, খাড়াইছেন দিব কইছে 26 সিট দিছে 11 সিট। এখন দেখা গেছে যদি আপনাকে 11 জন উন্ডেড হয়, তাহলে পরবর্তীতে একজন নামবো, হেকেনিয়া তো ফেলার আপনাদের আর ওনার নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেমন নির্বাচন কমিশনারে বলে কি যে মানুষ ধান কাটতে গেছে, 30 থেকে 40% ভোট পড়ছে। আরে এটা কোন ধরনের পাগল, কোন ধরনের পাগলামি শুরু করছে দেশের ভিতরে? এখন আমি আপনার কাছে প্রশ্ন হলো এটা, আপনারা আমাদেরকে নিয়ে এইভাবে আর খেলাধুলা কতদিন করবেন? আপনারা আজও কি আপনাকে শুভবুদ্ধি হয় না? 91 সালে এরশাদ যখন জেলে ছিল তখনও তো আপনারা 35টা আসন পাইছেন, স্মরণ আছে কি নাকি জানি। 91 সালে যখন এরশাদ জেলে ছিল তখনও আপনারা 35টা আসন পাইছেন। এখন আপনাদের এই সরকারের লগে লেজু করি কখনো মানে সরকারের জোট সরকার, কখনো দামি সরকার, কখনো বিরোধী দল, এই লাইনের উপরে আবার টাকা নিয়ে ভাগাভাগি করি, নির্বাচনের টাইমে টাকা নিয়ে ভাগাভাগি করি, কিলাকিলি করে দল ভাগ হয়ে গেছে। এখন আপনারা এটার থেকে বাইরে হইবেন কিনা, আপনারা বিরোধী দলের সাথে আমাদের সাথে আসবেন কিনা? যদি আসেন তাহলে ভবিষ্যৎ আপনাদেরকে জনগণে বলবে যে আপনারা ভালো কাজ করছেন। আর যদি আপনারা না আসেন, আমার মনে হয় এই বাংলাদেশ থেকে কুড়ে নিক্ষেপ হবেন। হাসিন আপু, আসলে মূলত বর্তমান যে নির্বাচন কমিশন, ওনাকে একটু বুঝে শুনে এই উপজেলা ইলেকশনটি দেওয়া উচিত ছিল, কারণ এখন ধান কাটার মৌসুম, আমরা গ্রাম্য অঞ্চলের লোকজন আমরা এখন ধান কাটা নিয়ে ব্যস্ত। ওনার এই নির্বাচন করাটা এই সময় উপযুক্ত সময় হয়নি বলে আমি মনে করি, কারণ এই নির্বাচন কমিশনের হাতে ওই 40% ভোটের রিজার্ভ আছে, যা দিয়ে উনি এর আগে এমপি ইলেকশন করেছেন, এবার উপজেলা ইলেকশনে হাত দিয়েছেন। তো আমি সকলের কাছে আমার প্রশ্ন, যে এর আগে আমরা শুনেছিলাম নির্বাচনে ব্যয় ছিল 1100 কোটি, পরে যেটা ধাপে ধাপে 2000 কোটিতে চলে গেছে। তো এবারের উপজেলা ইলেকশনে আমাদের দেশ ও জনগণের কত টাকা এই নির্বাচন উপলক্ষে গচ্চা যাবে, এটা আমি
বিজ্ঞ আলোচক, বিশেষ করে আমার মেজর আফসারি স্যারের কাছে আমি জানতে চাই যে এই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের দেশ ও জাতি কত টাকা গচ্চা দেবে, মানে টাকাটা অর্থ ব্যয় নষ্ট হবে। আমি বলতে চাইছিলাম সেটা হলো মাহমুদ ভাইয়ের কাছে এবং আফসারি স্যারের কাছে বিষয়টা এরকম যে আমাদের নির্বাচন কমিশনার বলেছে যে মানুষ ধান কাটতে গিয়েছে বিধায় ভোটার সংখ্যা কম হয়েছে। আপনি জানেন যে আগামী এই মাসের 21 তারিখে রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। সেখানে জনগণ, আমি একজন কৃষক মানুষ, তো জনগণ বলছে যে কৃষক হোক আমজনতা সবাই বলছে যে ভোট দেবো কাকে, ভোট দিলেও ওরা হবে, না দিলেও ওরা হবে। কিন্তু নির্বাচন কমিশনার এতটুকু বুঝতে পারলো না যে আওয়ামী লীগ সরকারকে জনগণ চাচ্ছে না। আপনি এমপি নির্বাচনে দেখেন কি রকম ভোটার সংখ্যা হয়েছে, উপজেলায় দেখেন কি রকম ভোটার সংখ্যা হচ্ছে। তো এরা আগামী গততে একজন মন্ত্রী বলেছিল যে রানা প্লাজা জামাত শিবির ধাক্কায় ফেলাই দিয়েছে, যে মাথাটা কি রকম। আর একজন এমপি বলেছিলেন যে আমরা বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি। আর একজন বলেছিল যে কোরআন হাদিস অনেক খোঁজাখুঁজি করে দেখেছি যে ওখানে সুদ ঘুষ নাই। আর একজন বলেছে যে সিয়াসাত্তা অনেক কিছু পড়ে দেখেছে, হাদিস পড়ে দেখেছি, সেখানে গান বাজনা হারাম নাই। তো এরা পাগল হলে কি ধরনের কথা বলতে পারে সেটা হয়তো বা আপনি হাসিন আপু, আপনি সহ সকলে আমরা জানি। তাই আমি বলছি যে পাগলামি না করে জনগণকে কিভাবে ভোটে নিয়ে আসা যায়, জনগণ একটা সরকার কিভাবে গঠন করা যায়, জনগণের ভোটে যে একটা সরকার হবে সে সুন্দর হবে, দেশ পরিচালনা করবে, এই ধরনের কোনো আমাদের আছে কিনা এই বিষয়টা। নির্বাচন কমিশন বলছে যে ধান কাটার মৌসুমের কারণে ভোটার উপস্থিতি কম এবং বৃষ্টির কারণে। এটা একটা অজুহাত মাত্র, কারণ এখন তো ধান কাটার মৌসুম শেষ আমাদের জায়গায়, আমাদের এলাকায়। তো আমার মনে হয় বিএনপি যেহেতু ভোট বর্জন করছে, মানে বিএনপি একটা বড় দল, সেই বর্জন করার কারণেই কি ভোটার উপস্থিতি কম না ধান কাটার কারণে কম, এটা আমি মেজর আফসারি স্যারের কাছে আমার এই প্রশ্নটা, এটা আমি জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার